স্বাগত রাত ৯টার ১ ঘন্টার বিরতিহীন রাতের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা এবং মুজাহিদুল ইসলাম। ২৫ মার্চের খবরে ভয়াল ২৫ মার্চের কাল রাত আজ ১৯৭১ সালের এই রাতে পাক হানাদার বাহিনী দেশে নির্মম গণহত্যা চালায়। সেই হত্যাযজ্ঞের স্মরণে ১ মিনিটের ব্ল্যাকআউট কর্মসূচি পালন করছে যাতে আমরা সরাসরি চলে যাচ্ছি কর্মসূচিতে। '৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঠান্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যার নজির। ২০১৭ সাল থেকে এই দিনটি গণহত্যা দিবস হিসাবে স্মরণ করা হচ্ছে। ২০১৭ সাল থেকে জাতীয় সংসদের সিদ্ধান্তে জাতীয় গণহত্যা দিবস পালন হয়ে আসছে। জাতীয় পর্যায়ে পালন করা হচ্ছে এই দিনটি এবং এই দিনটি যেন আন্তর্জাতিকভাবে জাতীয় গণহত্যা দিবস হিসাবে পালন করা হয় সে বিষয়েও আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। গাজী ভাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্ল্যাকআউট কর্মসূচিতে এতক্ষণ সরাসরি ছিলাম আমরা। এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উন্নয়ন অগ্রযাত্রা কেউ যেন ব্যাহত করতে না পারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, দেশকে নতুন উচ্চতায় নেয়ার আশা। প্রথম ধাপে ১,৪৭,৫৩৭ মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রকাশ। শহীদ বুদ্ধিজীবীর তালিকায় ১৯১ জনের নাম। করোনায় দেশে আরো ৩৪ মৃত্যু, নতুন রোগী ৩,৫৮৭, শনাক্তের হার ১৩.২৬। স্কুল কলেজ খুলবে ২৩ মে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ২৫ মার্চের কালরাত গণহত্যা দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বলন করছেন শিক্ষার্থীরা। নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, আমাদেরকে এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচির বিস্তারিত জানাবেন এবং এখানে আরও কি কি থাকছে সে ব্যাপারেও, কর্মসূচিতে আরও কি কি জিনিস যুক্ত হচ্ছে সার্বিক বিস্তারিত অবস্থান আমাদেরকে জানান। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর অর্থাৎ এই কাল আমরা থাকি যে হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদে বা তাকে স্মরণ করার জন্য আয়োজন থাকে বেশ কিছু, তবে যার কারণে সেই অনুষ্ঠানগুলো অনেকখানি সংক্ষিপ্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তারা পুষ্পমাল্য অর্পণ করেন এবং তাদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করেন। এরপরে সমস্ত আলোচনা সভা বা অন্যান্য অনুষ্ঠানগুলো সংক্ষিপ্ত করা হয়েছে। আর আজকে পূর্ব নির্ধারিত যে আরেকটি কর্মসূচি ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে
9টা 1 বাজে। আমরা এখন আছি সংসদ ভবনের ঠিক দক্ষিণ প্লাজায়। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই এলাকার সংসদ এলাকার আশেপাশের বেশ কিছু ভবনে সমস্ত বাতি নিভিয়ে দেওয়া হয় এবং 1 মিনিট এই নীরবতা পালন করা হয় এবং তারপর আবার বাতি প্রজ্বলন করা হয়। তবে এই সময়ের মধ্যে আমাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত সরকারি, বেসরকারি এবং আধা সাহিত্য প্রতিষ্ঠানগুলোতে কোনো প্রকারের আলোকসজ্জা থাকবে না। তবে 25 মার্চের এই কাল রাত্রে শহীদদের স্মরণেই এই অনুষ্ঠানটি। তবে 26শে মার্চের সন্ধ্যা থেকে আলোকসজ্জা আবার পূর্বের মতো থাকবে এবং যেহেতু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশকে নতুন উচ্চতায় নেয়ার শপথের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের অগ্রযাত্রা কেউ যেন আর ব্যাহত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি। 2005 সাল থেকে সরকারের উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরেন তিনি। স্বাধীনতার 50 বছরে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে শ্রদ্ধা জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় 4 নেতা ও 30 লাখ শহীদের প্রতি। 25শে মার্চে সেই কালো রাতের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। স্মরণ করছি মুক্তিযুদ্ধে জাতীয় 4 নেতা, 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়ে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় রাখায় ধন্যবাদ জানান দেশবাসীকে। পরে 2005 সালের পর থেকে এ পর্যন্ত আর্থসামাজিক ক্ষেত্রে কিছু সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরেন সরকার প্রধান। 2005-06 বছরে মাথাপিছু আয় ছিল 543 মার্কিন ডলার। বর্তমানে যা 2064 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ওই সময় দারিদ্র্যের হার ছিল 41.5%। বর্তমানে দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে 20.5%। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি যেন এ উন্নয়ন ব্যাহত করতে না পারে সে বিষয়ে সতর্ক করেন শেখ হাসিনা। সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে আমাদের শপথ নিতে হবে, কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, দেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। আসুন সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দেশকে নতুন উচ্চতায় নেয়ার শপথের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নতুন করে শপথ নিতে হবে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাসি উষা নব। স্বাধীনতার 50 বছরে বীর মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবীর প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করল সরকার। বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে এ তালিকা দেন। প্রথম পর্যায়ের চূড়ান্ত তালিকায় বীর মুক্তিযোদ্ধা 1,47,537 জন, আর শহীদ বুদ্ধিজীবীর তালিকায় আছে 191 জনের নাম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার MIS এ যুক্ত হওয়াদের তালিকায় আজ প্রকাশ করা হয়েছে। যাদের নাম শুধু বেসামরিক তালিকায় আছে তাদের নাম এখন দেওয়া হয়নি। যারাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ হিসাবে এই 26শে মার্চ স্বীকৃতি দিব। যাদের বিরুদ্ধে এই মুহূর্ত পর্যন্ত কোনো রকম অভিযোগ নাই তার সংখ্যা 1,47,537 জন। শুক্র ও শনিবার রাজধানীর সড়কসমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে বিদেশি ভিভিআইপিদের আগমন উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের আগমনের জন্য আগামী 26 ও 27 মার্চ শুক্রবার ও শনিবার ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কসমূহে যান চলাচল নিয়ন্ত্রিত এবং কিছু কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। এ সাময়িক অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনের জন্য প্রস্তুত মেহেরপুর কলকাতা স্বাধীনতা সড়ক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই পথ দিয়েই ভারতে যাতায়াত করতেন অস্থায়ী বাংলাদেশ সরকারের নেতারা। মেহেরপুরের সাথে পশ্চিমবঙ্গের হৃদয়পুরের সংযোগ স্থাপনকারী এই সড়ক দিয়েই মুজিবনগর আম্রকাননে এসে অস্থায়ী সরকার গঠন করে আবার ভারতে ফিরে যান তাজউদ্দিন আহমদ সৈয়দ নজরুল ইসলাম। 50 বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে আবারও চালু হচ্ছে সড়কটি। নাম দেয়া হয়েছে স্বাধীনতা সড়ক। এই সড়ক ব্যবহার করে সহজেই যাওয়া যাবে কলকাতা। এরই মধ্যে সড়কটির নির্মাণ কাজ শেষ হয়েছে। উদ্বোধন উপলক্ষে মুজিবনগরে তাই সাজ রং। ভারত বাংলাদেশ বন্ধুত্বের প্রতীক স্বাধীনতা সড়ক উদ্বোধনে খুশি সব শ্রেণী পেশার মানুষ। এখানে ভারত বাংলাদেশের যৌথভাবে স্বাধীনতা সড়ক উদ্বোধন হতে যাচ্ছে, এই জন্য আমরা মেহেরপুরবাসী অত্যন্ত আনন্দিত। আমাদের দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মেহেরপুর, মুজিবনগর এবং কলকাতার স্বাধীনতা সড়ক উদ্বোধনের কথা, সেটা আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের আগ্রহ। এর ফলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে বলে আশা প্রশাসনের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে ভ্রমণ করবেন, সেই ভ্রমণের অংশ হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যৌথভাবে এই সড়কটি উদ্বোধন করবেন। সড়কটি উদ্বোধন হওয়ায় আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে বলে মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রী। স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে অভূতপূর্ব সহযোগিতা করেছেন, 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছেন। জন্মলগ্নে এ দুঃসময়ে যারা আমাদের পাশে ছিল তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের সড়কটির 500 মিটার অংশ নির্মাণে ব্যয় হয়েছে 1 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। মন্দিরের প্রয়োজনীয় সাজসজ্জা শেষে সংস্কার করা হয়েছে রাস্তাঘাটও। প্রায় সম্পন্ন হয়েছে হেলিপ্যাডও। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে টহল দিচ্ছে হেলিকপ্টার। সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দিরে শনিবার যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা রয়েছে পূজা অর্চনায় অংশ নেওয়ারও। মোদীর সফরের কারণে মন্দিরটি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও পরিচিতি পাবে। তাই ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয়রা। আমাদের এলাকায় সে আসছে, আমরা খুব আগ্রহ আছি। নরেন্দ্র মোদী যে আসছে সেটা আমাদের শ্যামনগরবাসীর জন্য খুব গর্বের। মোদীর সফরে ভারত বাংলাদেশ ভিসামুক্ত অবাধ যাতায়াত চালুর দাবি স্থানীয়দের। ভিসামুক্ত চলাচলের অন্তত একটা ব্যবস্থা হোক, এই দাবি আমাদের সবার অন্তরের দাবি। নরেন্দ্র মোদীকে বরণ করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ধন্যবাদ অতিথিকে বরণ করে স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে মুজিব বর্ষের এই শুভক্ষণে মাননীয় অতিথিকে শ্যামনগরে বরণ করে নিতে শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির সহ সমগ্র শ্যামনগরবাসী আমি বলবো সর্বাত্মকভাবে প্রস্তুত। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যশোরেশ্বরী কালী মন্দির ও আশপাশের এলাকায়। আমরা আশা করি ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রীর সফরটি অত্যন্ত নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে এবং আনন্দঘনভাবে হবে। সাতক্ষীরাবাসী তাকে আনন্দের সাথে গ্রহণ করবে। আমরা আশা করি সবাই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে। মোদীর সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে স্থানীয়দের মধ্যে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ আওয়ামী লীগের হাত ধরে শুরু হলেও এর পূর্ণতা পায় গত 11 বছরে। 4 লেনের 400 কিলোমিটার মহাসড়ক, এক্সপ্রেসওয়ে আর পদ্মা সেতু দেশে যোগাযোগ ব্যবস্থায় গতি এনেছে বহুগুণ, যার ফলে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। বিশেষ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার বহিঃপ্রকাশ। 71-এ পাকিস্তানি হানাদারদের সাথে লড়াইয়ে ক্ষতবিক্ষত দেশ। পাক সেনাদের প্রতিহত করতে ভেঙে ফেলা হয় 4000 কালভার্ট আর 5 শতাধিক সেতু। যুদ্ধবিধ্বস্ত দেশকে সোনার বাংলা গড়ার সূচনা হয় বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের হাত ধরেই। বিশেষ করে গত 11 বছরে এসেছে যুগান্তকারী পরিবর্তন। 400 কিলোমিটার 4 লেনের মহাসড়ক, দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে এবং স্বপ্নের পদ্মা সেতু, যা দেশে অর্থনীতিতে এনে দিয়েছে নতুন গতি। 2008 সালে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার।
দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গেলে চ্যালেঞ্জ নেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুতে বিশ্বব্যাংক, অন্যান্য দাতা সংস্থা অর্থাৎ জাইকা, ওয়ার্ল্ড ব্যাংক, আইডিবি তাদের একটা মিথ্যা অভিযোগে অর্থায়ন প্রত্যাহার করে। বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তীতে ওনার সাহসী পদক্ষেপের কারণেই নিজস্ব অর্থায়নে আমরা আজকে পদ্মা সেতুর বাস্তবায়নের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেশি বিদেশি ষড়যন্ত্রের পাশাপাশি প্রাকৃতিক বাধাও কম ভোগায়নি পদ্মা সেতুকে, বিশেষ করে মাঝ নদীর 22টি পিলারের পাইলিং জটিলতা। তবে সব প্রতিকূলতা জয় করে গত ডিসেম্বরে নদীর বুকে পুরো দৃশ্যমান 6.15 কিলোমিটারের পদ্মা সেতু। এখন পর্যন্ত মূল সেতুর অগ্রগতি 92.5 ভাগ, নদী শাসন 80 আর সার্বিক অগ্রগতি 84.5 ভাগ। বড় ধরনের কোনো সমস্যা না, ইনশাল্লাহ আগামী 2022 সালের মার্চ মাসেই আমাদের পদ্মা সেতু জনগণের যান চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করতে সক্ষম পারবেন ইনশাল্লাহ, আমরা আশাবাদী। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বৈধ অস্ত্র কত তার সুনির্দিষ্ট হিসাব নেই কোনো সংস্থার কাছে। ডেটাবেজ না থাকায় অপরাধে ব্যবহৃত বৈধ অস্ত্র শনাক্তে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এই জটিলতা নিরসনে দেশের সব বৈধ অস্ত্রের ডেটাবেজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অটোমেটেড ব্যালিস্টিক আইডেন্টিফিকেশন সিস্টেম ABIS সফটওয়্যারের মাধ্যমে সংগ্রহ করা হবে বৈধ অস্ত্রের তথ্য। এজন্য অস্ত্র ব্যবসায়ীদের কাছে গত 10 বছরে বিক্রি করা অস্ত্রের তালিকাও চেয়েছে সংস্থাটি। ক্লুলেস মামলা তদন্তে চালু হয়েছিল সিআইডি ডিএনএ ব্যাংক, এবার চালু হচ্ছে বৈধ অস্ত্রের ডাটাবেজ। সম্প্রতি সিআইডির ব্যালিস্টিক ল্যাবে যুক্ত হয়েছে অটোমেটেড ব্যালিস্টিক আইডেন্টিফিকেশন সিস্টেম ABIS সফটওয়্যার। এর মাধ্যমে দেশের সব বৈধ অস্ত্রের তথ্য সংগ্রহ করা হবে। এজন্য রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সম্প্রতি বাংলাদেশ আর্মস ডিলার অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে সংস্থাটি। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করে সিআইডি প্রধান। জানান, গুলির ঘটনা ঘটলে প্রথমে জানার চেষ্টা করা হয় অস্ত্রটি বৈধ না অবৈধ, কিন্তু ডাটাবেজ না থাকায় তা জানা কঠিন হয়ে পড়ে। ডাটাবেজ হলে ঘটনাস্থল থেকে পাওয়া গুলির খোসার মাধ্যমে অল্প সময়ে জানা যাবে অস্ত্রটি সম্পর্কে। ইনভেস্টিগেশন একটা ভালো ফল আনবে। যাদের কাছে লাইসেন্স আছে ওনারাও জানবেন যদি ওনাদের গান যদি কখনো ইলিগাল কাজে বা আইনের বাইরে যদি কোথাও ইউজ করে, সেটা কিন্তু আবার ইনভেস্টিগেশনে চলে আসবে, তারা তখন এই গানটাকে ইউজ করবে না। সিআইডি প্রধান আরও জানান, দেশে আনুমানিক 2 লাখ বৈধ অস্ত্র। প্রকৃত সংখ্যা জানতে 2010 থেকে 2020 সাল পর্যন্ত বিক্রি করা অস্ত্রের তথ্য চাওয়া হয়েছে ব্যবসায়ীদের কাছে। এটি হলে বৈধ অস্ত্র দিয়ে অপরাধ প্রবণতা কমবে। কিন্তু একটা ডাটাবেস আমরা করছি ইনভেস্টিগেশন পারপাসে, এইটা যত অ্যাকুরেট আমরা করতে পারবো, যত একদম কম্প্রিহেন্সিভ করতে পারবো, তত এটা অন্য কাজেও আমাদের সহায়ক হবে। তো আমার ধারণা খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। সিআইডির উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস অস্ত্র ব্যবসায়ীদের সংগঠন বাডিয়ার নেতাদের। 10 বছরে যত বিক্রি হয়েছে, কার কার কাছে কোথায় হয়েছে, কে কে কিনেছে, এই করে এটা একটা ইনফরমেশন দ্বারা আর কি রিকোয়েস্ট করেছে আমাদেরকে, তাদেরকে প্রোভাইড করার জন্য। আমরা দিয়ে দেবো, একটু সময় লাগবে। ডেটাবেজ তৈরি হলে যত্রতত্র অস্ত্র বিক্রি বন্ধ হবে বলছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার সূত্রপাত দিরাইয়ে 15 মার্চের হেফাজতের সমাবেশে। সেখানে উস্কানিমূলক বক্তব্যের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসী। আর এই সমাবেশে অংশগ্রহণ করে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। হেফাজতের সঙ্গে হঠাৎ করে স্থানীয় আওয়ামী লীগের এমন সখ্য নিয়ে উঠেছে প্রশ্ন। সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পল্লীতে যে আগ্রাসী হামলা, মূলত তার সূত্রপাত পার্শ্ববর্তী উপজেলা দিরাইয়ে অনুষ্ঠিত হেফাজতের সমাবেশ। এখানে মামুনুল ও জুনায়েদ বাবুনগরীর উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ফেসবুকে এক যুবকের স্ট্যাটাসকে কেন্দ্র করেই সংখ্যালঘুদের উপর চালানো হয় তাণ্ডব। 15 মার্চের ওই সমাবেশে উপস্থিত ছিলেন দিরাই পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ রায়, আর স্বেচ্ছাসেবকের ভূমিকায় ছিলেন পৌর যুবলীগের সভাপতি জুয়েল মিয়া। ঘটনার আগের দিন হেফাজত নেতাকর্মীদের সাথে বৈঠক করেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান বুলবুল। তাদের ছত্রছায়ায় এ হামলা হয়েছে কিনা প্রশ্ন তুলেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের একাংশ। হেফাজতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ প্রস্তুতিমূলক সভা করেছেন। আমাদের আওয়ামী লীগের একজন মেয়র ছিলেন, সাবেক মেয়র,
ওনার বাসায়। যুবলীগের কর্মী এবং আরও কিছু যে মানুষ এই ঘটনার সাথে আমাদের জড়িত এবং এই ঘটনাকে তারা উৎসাহিত করেছে এবং তাদের উৎসাহ, তাদের সাহস এবং তাদের উদ্দীপনায় এই ঘটনাটা হয়েছে। কার কার নেগলিজেন্সি আছে, কার কি বিষয় আছে, এইগুলো আমরা আপনাদের কাছে আমার কথা বলে নাই, এই গ্রামবাসীর কথা বলছি। এদিকে শাল্লার ঘটনার দায় কোনোভাবেই আওয়ামী লীগ এড়াতে পারে না বলে দাবি বিএনপির কেন্দ্রীয় নেতাদের। এখানকার ঘটনা আওয়ামী লীগ যুবলীগ যেটা ভাইরাল হয়েছে, এখানকার মানে পত্রপত্রিকা এসেছে, সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই এ ঘটনা আমরা ক্ষুব্ধ, এ ঘটনা আমরা নিন্দা করি, এ ঘটনার আমরা ন্যায়সঙ্গত বিচার চাই। শাল্লার হামলার সম্ভাবনা থাকলেও কার্যকর পদক্ষেপ না নেয়ায় শাল্লা উপজেলা চেয়ারম্যান আলামিন চৌধুরীর ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ। মুন্সিগঞ্জের সালিশি বৈঠকে দুপক্ষের সংঘর্ষে 2 কলেজ ছাত্র এবং পঞ্চায়েতের বিচারক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 9 জন। তাদের মধ্যে গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। ঘটনা সামান্য, অথচ এতেই খালি হয়ে গেল বাবা মায়ের বুক। টকবকে 2 কিশোর হয়তো কিছুদিন পরেই ধরত সংসারের হাল, কিন্তু কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষের জেরে প্রাণ হারাতে হলো 2 জনকেই। প্রথমে ইফটিজিং, এরপর সেই ঘটনার জেরে সালিশি বৈঠক, এরপরে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় মুন্সিগঞ্জ সদরের ইসলামপুর এলাকা। ইফটিজিংয়ের অভিযোগে ওই এলাকার ইমন পাঠান সৌরভ নামে এক যুবককে মারধর করে। এই ঘটনায় রাতেই বসে সালিশি বৈঠক। সে সময় অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ইমন ও সৌরভের মধ্যে হাতাহাতি হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলে মারা যান ইমন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সাকিব নামে আরেকজনের। পরে মারা যান খোদ সালিশের বিচারক মিন্টু প্রধান। একবার বিচার করাইছে, হে বিচার মানে নাই, হ্যাঁ ছেলে হ্যাঁ বিচার মানে না, আবার নতুন করে বিচার ডাকাইবে। তাই সবারে নিয়ে ডাকাইয়া ফিরে আবার এই মার্ডার হইল। গতকালকে রাত্রে 9টা না 9:30টার দিক দিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারপরে মোবাইল করে বিচার করতে নিছে। আমার ভাইয়ের কালকানি এমন কষ্ট অপমান করে বিচারের মধ্যে ডাকায় মাপ চাইছে, মাপ না দিয়ে আমার ভাইয়ের মাইরা দিল। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আমাদের পুলিশের অভিযান যেমন অব্যাহত আছে এবং আমরা এটাকে যারা জড়িত তাদেরকে আমরা অবশ্যই গ্রেপ্তার করব এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ইনশাল্লাহ হবে না। আমরা এলাকাবাসীকেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের পরিবারের সন্তান যারা নিহত হয়েছেন, আমরা তো সন্তানকে ফেরত দিতে পারবো না, কিন্তু তাদেরকে আমরা ধৈর্য ধারণ করতে যাব। স্থানীয়দের আশা কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেন খালি না হয় আর কোনো মায়ের বুক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। এটি 3 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। গত 24 ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছে 3587 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.26%। দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। টানা তৃতীয় দিন দেশে 3500-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় 27,045টি নমুনা পরীক্ষায় নতুন রোগী 3,587 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.26%। প্রাণহানি হয়েছে আরও 34 জনের। রোগী বাড়তে থাকায় হাসপাতালে বেড়েছে চাপ। রাজধানীর বেশিরভাগ হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ সংকট। সবকিছু মিলে পরিস্থিতি ক্রমাগতই অবনতি হচ্ছে। যদি এখনো এই হ্রাস টেনে না ধরা যায় তাহলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে আমাদের মনে হচ্ছে। অতএব দ্রুত নিয়ন্ত্রণের কাজগুলো কঠোরভাবে কঠোর হাতে শুরু করতে হবে। করোনা সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই, উদাসীন মাস্ক ব্যবহারেও। সকলের এই স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এখন সবাই তো মানতেছে না বিষয়টা। আমি নিজেই মানতেছি না, আমার গাড়িতে আমি রেখে আসছি, আমার পরে আসা উচিত ছিল। ভুলে মাস্ক অ্যাকচুয়ালি এখন তো পড়ি না অনেকদিন যাব, এখন তো করোনা আসছে, আসলে আমরা পরিটা নিয়ে তো ফর্ম ইনশাল্লাহ। স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হওয়ার তাগিদ জনস্বাস্থ্যবিদদের। ব্যক্তিগতভাবে যদি আমি সতর্ক না হই তাহলে আমি অসুস্থ হবো, আমি অসুস্থ হলে আমার বাড়ির মানুষ অসুস্থ হচ্ছেন। আমাদের সবার মিলে সতর্ক হতে হবে, সেখানেই আসলে সংক্রমণকে একটা নির্দিষ্ট পর্যায়ে ধরে রাখা যাবে, নাহলে আমরা আরো বড় ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি।
বিশ্বে করোনা শনাক্তের দিক থেকে 34তম স্থানে রয়েছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে 41তম স্থানে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ায় নমুনা পরীক্ষার ভিড়ও বাড়ছে। জ্বর, ঠান্ডা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন মানুষ। তবে কেন্দ্রগুলোতে যথাযথ দূরত্ব মানা হচ্ছে না। এদিকে ধারণ ক্ষমতার দ্বিগুণ করোনা রোগী নিয়ে হিমশিম খাচ্ছে কুর্মিটোলা হাসপাতাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করাতে নমুনা দিতে এসেছেন তারা। সকাল 9টা থেকে নেওয়া হয় নমুনা, কিন্তু 7টা থেকেই অপেক্ষায় মানুষ। অল্প জায়গায় একসঙ্গে এত মানুষ থাকায় সংক্রমিত হওয়ার শঙ্কা জানালেন কয়েকজন। মানুষের বসার জন্য একটা জায়গা নেই, ওই জানি না আমি আক্রান্ত নাকি আরেক ভাই আক্রান্ত, দেখেন কি অবস্থা। শুধু জ্বরটা আমার মেরে ফেলেছে, ওই ভয়ে আমি আজকে আসছি আপনার পরীক্ষাটা করার জন্য। একই অবস্থা কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও। এখানেও দূরত্ব না মেনে নমুনা দিচ্ছেন মানুষ। করোনার জন্য বিশেষায়িত 275 শয্যার বিপরীতে কুর্মিটোলা হাসপাতালে রোগী ভর্তি রয়েছে 423 জন। 10টি আইসিইউ বেডের সবকটি পূর্ণ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ বাড়ায় কাউকে ফেরত পাঠানো হয়নি। বেডের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। যখন ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যায় তখন ডেফিনেটলি চিকিৎসা ব্যবস্থাটা প্রপারলি আর থাকে না। আমাদের 1 বছরের অভিজ্ঞতা দিয়ে আমরা এখনো সামাল দিয়ে যাচ্ছি, বাট খুব বেশি দিন একই রকম অবস্থাতে সামাল দেওয়া যাবে না। আমরা আজকে গতকালকে আমরা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে পত্র দিয়েছি যে আমরা আমাদের ক্যাপাসিটি আরও এক্সটেন্ড করতে চাই। মানুষ সচেতন না হলে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হবে বলেও জানান তিনি। সংক্রমণের সবচেয়ে বড় পথ কিন্তু শ্বাসতন্ত্রের মাধ্যমে এবং শ্বাসের মাধ্যমে, এবং এই জন্যেই মাস্ক পরার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং মাস্ক পরা থাকা অবস্থায় কিছুটা শারীরিক দূরত্বের ব্যাপারে এবারে দেওয়া হয়েছে। বর্তমানে ভর্তি করা রোগীদের ক্ষেত্রে মৃত্যুহার বেশি বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 23 মে খুলছে স্কুল কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। করোনা সংক্রমণ বাড়ায় এ সিদ্ধান্ত। করোনার কারণে 1 বছরের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী 30 মার্চ থেকে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেয় সরকার, আর বিশ্ববিদ্যালয় খোলা হবে 24 মে। কিন্তু করোনার সংক্রমণ বাড়ায় 30 মার্চ স্কুল কলেজ খুলছে না। 23 মে থেকে খুলবে। করোনা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। আমরা এই পরিস্থিতিতে আমাদের এই যে ছুটির যে তারিখটি সেটি পুনর্বিবেচনা করছি। শিক্ষার্থীদের করোনা ঝুঁকিমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কাছে সবচাইতে বড় বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক সকলের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা। স্কুল কলেজ যেদিন খুলবে তারপর 60 দিন ক্লাস নিয়ে 15 দিন সময় দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এইচএসসি পরীক্ষার্থীদের 84 দিন ক্লাসের পর নেওয়া হবে পরীক্ষা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। এবারে খেলার খবর শুরুতে জানাবো শিরোনাম। কাল বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ, পাওয়ার প্লেতে সাবধানী ব্যাটিংয়ের তাগিদ জন লুইসের। নেপাল কিরগিজস্তান ম্যাচ ড্রয়ে ফাইনালে বাংলাদেশ। ফিনিশিং দুর্বলতা কাটিয়ে গোল পাওয়ার আশা সাদের। আগামীকাল বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ, পাওয়ার প্লেতে ব্যাটসম্যানদের সাবধানী ব্যাটিংয়ের তাগিদ দিলেন ব্যাটিং কোচ জন লুইস। মুস্তাফিজের চোট পুরো সারেনি, শঙ্কা আছে তৃতীয় ওয়ানডেতে। এদিকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিউজিল্যান্ডের, ফিরছেন রস টেইলর ও টিম সাউদি। ওয়েলিংটনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 4টায়। ওয়েলিংটনে নিয়মরক্ষার ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ওডিআই সুপার লিগে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তাই শেষ ওয়ানডেতে 10 পয়েন্ট অর্জনের লক্ষ্য তামিমদের। ওয়েলিংটনে প্রচণ্ড বাতাসের সাথে লড়াইয়ের চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের। ক্রাইস্ট চার্চে ঘুরে দাঁড়ানোর পুঁজি দিয়েছিল ব্যাটসম্যানরা, কিন্তু ফিল্ডাররা সুযোগ হাতছাড়া করেছেন।
হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে আরেকবার ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে থাকবে গোটা দল। আমরা নতুন করে প্রস্তুতি নিয়েছি। আগে ব্যাট করলে ট্রেন্ট বোল্টকে সতর্কতার সঙ্গে খেলতে হবে। ওরা যেন সেরকম সমস্যা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তবে আমার চাওয়া পরে ব্যাট করা। পরে ব্যাট করা তুলনামূলক সহজ নিউজিল্যান্ডে, আর বেসিন রিজার্ভের পরিসংখ্যানও বাংলাদেশকে সাহস দিচ্ছে। শুধু পরিকল্পনা করে নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের সামলাতে হবে। মুস্তাফিজের হ্যামস্ট্রিং চোট নিয়ে কিছুটা অস্বস্তি ম্যানেজমেন্টের। তামিম স্কোয়াডের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান। সে গত ম্যাচে দলের ভিত্তি করে দিয়েছিল। মিঠুনও ছিল দুর্দান্ত। বোলিং কন্ডিশনে নতুন বল গুরুত্বপূর্ণ। প্রথম 10 ওভার ম্যাচে প্রভাব ফেলবে। টানা 2 জয়ে নিউজিল্যান্ডের লক্ষ্য এখন হোয়াইট ওয়াশ। এই ম্যাচে ফিরছেন অভিজ্ঞ রস টেইলর। বিশ্রাম দেয়া হতে পারে ট্রেন্ট বোল্টকে। পেস অ্যাটাকে যুক্ত হবেন টিম সাউদি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি পরিচালকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর কিছুটা অস্বস্তিতে সাকিব আল হাসান। তবে এমন চাপ পারফরমেন্সে প্রভাব ফেলবে না বিশ্বাস কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। এমন পরিস্থিতিতে সাকিব মানসিকভাবে আরও শক্ত থাকেন বলে মন্তব্য তার। আইপিএলে ভালো করতে আগেভাগে ভারতে যাওয়ার পরামর্শ দেশ সেরা এই কোচের। টাইগার ক্রিকেটের সব স্পটলাইট সাকিবের দিকে। অনলাইন প্ল্যাটফর্মে বোর্ডকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর যেখানেই যাচ্ছেন, যা করছেন, আসছেন আলোচনায়, যা কিছুটা হলেও চাপে ফেলছে সাকিবকে। আমার মনে হয় সে খুব ভালো জানে আসলে কিভাবে প্রেশার নিতে হয় এবং কিভাবে প্রেশার থেকে রিলিজ করতে হয়। তো আমার মনে হয় এটা ওকে শেখানোর কিছু নাই, কারণ এই যত দিন ধরে ক্রিকেট খেলছে সবসময় সে প্রেশারের মধ্যেই ছিল এবং এটা কিভাবে হ্যান্ডেল করতে সেটাও সে খুব ভালো জানে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে একদিন অনুশীলন করেছেন মিরপুর স্টেডিয়ামে। একা একা নিজের ভুল ত্রুটি নিয়ে কাজ করতে পারেননি ঠিক মতো। তাই তো ছুটে গেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে, নিজের একাডেমিতে। স্পেশালি আমার মনে হয় যে এখনো জেটলেগ কাটে নাই। তো জেটলেগটা যেহেতু কাটে নাই, কারণ ঘুমিং খুব ডিস্টার্ব হচ্ছে, তো এটা কাটতে হয়তো কিছুদিন সময় লাগবে। তারপরে আমার মধ্যে ফিটনেস যেহেতু ভালো আছে, স্কিলটা হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। ক্রিকেটে প্রত্যাবর্তনের পর বোলিংয়ে স্বরূপে ফিরলেও আগের সেই ধার ফেরেনি ব্যাটিংয়ে। গুরুর কাছে প্রথম পাঠ নিয়েছেন সেই ব্যাটিংয়ের। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন সমস্যাগুলো, শিষ্যকে দিয়েছেন সমাধান। 1.25 ঘন্টা ব্যাটিংয়ের পর বোলিং করেছেন 3 ওভারের মতো। আমি মনে করি যে ব্যক্তিগতভাবে ও যদি আগে যায় তাহলে হয়তো 7 দিন কোয়ারেন্টাইন থেকে তারপরে হয়তো প্র্যাকটিসটা টানা করতে পারবে। আমার মনে হয় না হলে এখানে হয়তো কিছুদিন করবে, আবার যে 7 দিন থাকবে, তারপরে আবার রিদমে ফিরবে। তো এটা একটু আমার মনে কাছে জিনিসটা একটু ব্যাঘাত হইতে পারে। আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর প্রথমবার নিজের একাডেমিতে ফিরেছেন সাকিব। উপলক্ষটাকে স্মরণীয় করে রাখতে একদিন পরে হলেও বিশ্বসেরা অলরাউন্ডারের জন্মদিন পালন করা হয়েছে। একাডেমির ছাত্রদের উৎসাহ দিতে ভবিষ্যতে সময় পেলে ছুটে যাবেন নিজের একাডেমিতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে নেপাল ও কিরগিজস্তান ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় 1 ম্যাচ হাতে রেখে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। কিরগিজস্তানের বয়সভিত্তিক দলের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করে লাল সবুজের তারুণ্য ভরা দলটি। 1-0 ব্যবধানের সেই জয়েই ফাইনালের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়। নেপালের বিপক্ষেও কিরগিজরা জয়হীন। আক্রমণের একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি কোনো দলই। এতে 1 ম্যাচ হাতে রেখে 29 মার্চের ফাইনালে পৌঁছে গেল জামাল ভুঁইয়ার দল। 27 মার্চ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একদিনের বিশ্রামের পর নেপালে অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। ইনজুরিতে বিশ্বনাথ না থাকায় ডিফেন্ডারদের নিয়ে বাড়তি কাজ করেছেন কোচ জেমিডে। ফিনিশিং দুর্বলতা কাটিয়ে নেপালে ম্যাচে গোল পাওয়ার আশা উইঙ্গার সাদউদ্দিনের। শনিবার দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরিতে ছিটকে গেছেন শিরোপার স্বপ্ন দেখা দলকে ছেড়ে ফিরতে হচ্ছে দেশে। মনের কষ্ট লুকিয়ে দলের জন্য শুভকামনা ডিফেন্ডার বিশ্বনাথের। কিরগিজস্তানের ম্যাচে খেলার সময় তো আমি একটু গুরুতর ইনজুরিতে পড়ি। তো গতকালকে সে এমআরআই রিপোর্টে আসছে যে আমার পরিষেবে ভালো বড় একটা ইনজুরি হয়েছে। যত আমার ইনজুরির কারণে হয়তো 2 সপ্তাহ আমার মাঠের বাইরে থাকতে হবে। তো আমি আশা করি আমাদের টিমটা যেন ভালো করে। নেপাল ম্যাচের প্রস্তুতি সারতে এদিন জামাল সাদরা হাজির দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে। ঘণ্টা দেড়েকের অনুশীলনে ডিফেন্ডারদের নিয়ে আলাদা কাজ করিয়েছেন কোচ জেমিডে। বিশ্বনাথ না থাকায় রাইট ব্যাকে কোচের পছন্দ রিমন।
ভার্সেটাইল প্লেয়ার, তো আশা করি যারা আমার প্লেসে আছে বা আমার আশেপাশে আছে রাইট ব্যাক লেফট ব্যাক তারাও ভার্সেটাইলই হবে। তো রিমন রাইট ব্যাক যে সেকেন্ড হাফে খেললো, রিমন ভালো সার্ভিস দিছে। আশা করি যদি কোচ রিমনকে দেয়, রিমনও ভালো করবে। প্রথম ম্যাচে নিজেদের পা থেকে আসেনি গোল, সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মতিন, মেহেদী, সাদউদ্দিনরা। ফাইনালের আগে নেপাল ম্যাচে তার পুনরাবৃত্তি চায় না দল। আগে যে ফুটবল খেলেছি আমরা কাউন্টার অ্যাটাক ফুটবল, বাট এখন আমরা চাইতেছি বিল্ড আপ ফুটবল খেলতে, যেন আর কি ভালো একটা অ্যাটাকে গোল হয়, এরকম আমরা ফুটবল খেলার চেষ্টা করতেছি। ফিনিশিং নিয়ে আমাদের কোচ কাজ করতেছে, আজকেও প্র্যাকটিস করেছে স্কোরিং নিয়ে, তারপর ক্রসিং, ফিনিশিং। তো আশা করি নেক্সট ম্যাচে হবে ইনশাল্লাহ। শনিবারের ম্যাচের আগে আরও একদিন অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ফুটবলারদের। রাইট ব্যাক থেকে ওভারল্যাপ করে আক্রমণে ওঠা কিংবা লম্বা থ্রোয়ে প্রতিপক্ষের ডিবক্সে আতঙ্ক ছড়ানো, দুটার জন্যই বিখ্যাত বিশ্বনাথ। এবার তাকে ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ জেমিডে। ফাইনালের আগে 27 মার্চ নেপালের বিপক্ষে বড় পরীক্ষা নিরীক্ষার সুযোগ বাংলাদেশের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আনফা কমপ্লেক্স, কাঠমান্ডু, নেপাল। বিশ্বকাপ বাছাই পর্বে আলাদা ম্যাচে নামছে জার্মানি স্পেন। রাত 1:45টায় জার্মানির অতিথি আইসল্যান্ড। একই সময় স্পেন লড়বে গ্রিসের বিপক্ষে। ইংল্যান্ডের চ্যালেঞ্জ সান ম্যারিনো। নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি, আর সুইডেনের প্রতিপক্ষ জর্জিয়া। স্পেনের কাছে 6-0 গোলে হারের দুঃস্মৃতি সঙ্গী করে নতুন মিশন জার্মানির। আইসল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্য ডাইমেনশেফদের। চোট সমস্যায় আইসল্যান্ডের বিপক্ষে অনিশ্চিত টনি ক্রুস, নিকলাস শুলে। ফ্রন্টলাইনে থাকবেন সার্জ গ্যানাব্রি, টিমো ভের্নার, লেরয় সানে। পরিসংখ্যানে এগিয়ে জার্মানি, সবশেষ 2 দেখায় 1 ড্র ও 1 জয় ডাইমেনশেফদের। গেল বছরের বাজে পারফরমেন্সের পর এবার সুযোগ ঘুরে দাঁড়ানোর। বিশ্বকাপ বাছাইয়ে দারুণ শুরু করতে চাই, তবে আইসল্যান্ডের বিপক্ষে কাজটা কঠিন হবে। প্রতিপক্ষ হিসেবে ওরা বিপজ্জনক। স্পেনের পরীক্ষা গ্রিস। অভিজ্ঞ সার্জিও রামোস, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস স্কোয়াডে থাকায় স্বস্তিতে লারোহা ফুরিয়ারা। জাতীয় দলেও আলো কাটতে চান বার্সেলোনার তরুণ স্ট্রাইকার পেদ্রি। হেড টু হেডে দাপট স্পেনের। সবশেষ 5 দেখায় 1 হার ও 1 জয়ের বিপরীতে 3 জয় লারোহা ফুরিয়াদের। রামোস ও মরেনোকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। চোট সমস্যায় দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা না থাকলেও মানিয়ে নিতে হবে। গ্রিসের বিপক্ষে জয় পেতে বাকিদের জ্বলে উঠতে হবে। সুইডেন জর্জিয়া ম্যাচ নিয়ে ফুটবল প্রেমীদের বাড়তি আগ্রহ, কারণ 5 বছরের অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। ক্লাবের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা ইব্রা জাতীয় দলের জার্সিতেও ধরে রাখতে চান ছন্দ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরে এই ছিল আমাদের কাছে। এবারে অন্যান্য প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার স্টোরি এবং ভিক্টোরিয়া ব্রিজে এই লাল সবুজের সাজ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 4 দিনের এই উৎসবে বাংলাদেশি ছাড়াও ভিড় করছেন অনেক ভিনদেশীয়। আয়োজন সফল করতে সহযোগিতার হাত বাড়িয়েছে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার বিভাগও। এই নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের শেষ অংশে। দুর্নীতি দমন কমিশন কোনো অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে না, বরং আদালত পারে। দায়িত্বকালে সংস্থাটির সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাউকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা ছিল না। বৃহস্পতিবার দুপুরে উচ্চ আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। একটি মাত্র স্যাটিসফ্যাকশন নিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে যে সমাজের সর্বস্তরে একটি বার্তা দেওয়া সম্ভব হয়েছে, সেটি হচ্ছে যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। 10 মার্চ অবসরে যান দুদকের সাবেক বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তার দায়িত্ব ছাড়ার অল্প কিছুদিন আগে এক আদেশে 14 জন সরকারি কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছিল দুদক। এ নিয়ে খবর প্রকাশের পর বিষয়টি আমলে নেয় আদালত। 17 মার্চ দুদকের কাছে ইকবাল মাহমুদের অবসরে যাওয়ার আগের 5 মাসে অব্যাহতি পাওয়া ব্যক্তিদের তালিকা চায় আদালত। 11 এপ্রিলের মধ্যে অব্যাহতিপ্রাপ্তদের যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়। বৃহস্পতিবার এই ইস্যুর অগ্রগতি নিয়ে জানতে চাইলে দুদকের প্রধান আইনজীবী জানান, সংস্থাটির চেয়ারম্যান ও 2 কমিশনার যার যার মতো স্বাধীন, তবে সব সিদ্ধান্তই তারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিয়ে থাকেন। কেউই এককভাবে কোনো অভিযুক্তকে ছাড় দিতে পারেন না।
উনি ইকবাল মাহমুদ একা কোনো কাজ করেনি। ইকবাল মাহমুদ যেটা করেছেন আইনের ভিত্তিতে করেছেন, সেকশন 12 কমিশন আইন 2012 ধারা অনুযায়ী করেছেন, এবং একা কোনো ব্যক্তি কোনো কাজ করতে পারে না, যেটা করে কমিশন করে। তবে অভিযুক্তদের চূড়ান্তভাবে ছাড় দিতে পারে একমাত্র আদালত। কম্পিটেন্ট কোর্ট অফ জুরিসডিকশন কারো তথ্য প্রমাণের ভিত্তিতে যদি কোনো কিছু উপাদান পাওয়া না যায়, তখন আদালত তাকে অব্যাহতি দেয়। এছাড়া পিকে হালদারের গ্রেপ্তার প্রসঙ্গে আইনজীবী বলেন তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে, অচিরেই তাকে গ্রেপ্তার করা যাবে। ফলো দ্য মানি, ফলো দ্য ক্রাইম। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে সরকারের উদ্যোগ থাকলেও নির্দেশনা মানছে না ব্যাংকগুলো। বিতরণ ব্যয় তুলনামূলক বেশি হয় এসএমই খাতে ঋণ দেওয়ার আগ্রহ কম বলছেন ব্যাংকাররা। গেল অর্থবছরের তুলনায় এবছর ঋণ বিতরণ কমেছে 600 কোটি টাকা। উদ্যোক্তাদের ঋণ পাওয়া নিশ্চিতে নজরদারি প্রয়োজন বলছেন বিশ্লেষকরা। কয়েক বছর ধরে ভালোই চলছিল আব্দুল্লাহ আল মামুনের আইটি ব্যবসা, কিন্তু করোনা লকডাউন শুরু হলে ব্যাপক ক্ষতির মুখে পড়েন তিনি। অফিসের ব্যয় বহন করতে না পেরে এখন ব্যবসা চালাচ্ছেন বন্ধুর অফিস থেকে। এ অবস্থায় ঋণের জন্য ব্যাংকের শরণাপন্ন হলেও কোনো সাড়া পাননি মামুন। যেহেতু করোনাকালীনের জন্য ফান্ডিং এর প্রবলেম, তো আমরা তো ব্যাংক থেকে কোনো লোন টোন পাচ্ছি না। 4 জন গ্যারান্টর সহ ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো নানা অজুহাত দেখায় বলেও অভিযোগ ক্ষুদ্র উদ্যোক্তাদের। লোনের ক্ষেত্রে দেখা যায় জমি থাকতে হবে, মর্গেজ রাখতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। এগুলোই যদি সে করতে পারে তাহলে সে কেন উদ্যোক্তা হবে? এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত এসএমই খাতে ব্যাংকগুলো ঋণ দিয়েছে 38,689 কোটি টাকা, যা তার আগের অর্থবছরের চেয়ে 1.5% কম। ব্যাংকাররা বলছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দেয়া ও ফেরতের প্রক্রিয়া ব্যাংকের জন্য বেশ ব্যয়বহুল। আস্থার অভাবেও অনেক ব্যাংক ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে আগ্রহী না। 100 কোটি টাকার যদি এসএমই একটা পোর্টফোলিও ম্যানেজ করতে হয়, এভারেজ যদি 10 লক্ষ টাকার লোন হয়, তাহলে আপনি ইউ ক্যান ইম্যাজিন প্রায় এখানে 10,000-এর উপরে লোন দিতে হয়, এবং 10,000 লোন ম্যানেজ করতে গেলে প্রায় 500-600 লোক লাগে। করোনা সংকটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে অর্থের যোগান সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গ্যারান্টরের ক্ষেত্রে তারা একজন হলেই হয়, সেখানে দেখা যাচ্ছে তাদের কাছে বাড়তি গ্যারান্টর চাওয়া হচ্ছে, ট্রাস্ট করা হচ্ছে না, এবং এই সব কিছুই কিন্তু ডিসকারেজ করছে। কিন্তু এটার যে ব্যাপক হওয়া দরকার, এটা হতো তখনই যদি আমরা শুধু ব্যাংক না, আমি মনে করি অন্যান্য আরও কিছু সংস্থার মাধ্যমেও অতি ক্ষুদ্র ঋণটা ডিসবার্স করা হয়। দেশের প্রায় 78 লাখ অতি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল 2.5 কোটিরও বেশি মানুষ। তাই বড় প্রতিষ্ঠানের পাশাপাশি এসব উদ্যোক্তাদের জন্য ব্যবসা সুবিধা ও ঋণ নিশ্চিতে সরকারকে গুরুত্ব দিতে হবে বলছেন বিশ্লেষকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনার হাওর অঞ্চলের বন উজাড় হয়ে যাওয়ায় সেখানে বাড়ছে পরিবেশের ভারসাম্যহীনতা। আগাম বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ভুগছেন হাওর পাড়ের মানুষ। কৃষিতে এই বিরূপ প্রভাবের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত প্রায় 2 লাখ মানুষ। মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কর্মাকান্দা উপজেলার একাংশ জুড়ে বিস্তৃত নেত্রকোনার হাওর অঞ্চল। 408 বর্গ কিলোমিটারের এই অংশে রয়েছে ছোট বড় 80টি হাওর। দিগন্তজোড়া অথই জলরাশির চোখ জোড়ানোর সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয় হিজল করচের বন। তবে প্রায় 3 দশক ধরে ধীরে ধীরে হাওরের বুক থেকে উধাও হচ্ছে নয়নাভিরাম সবুজ। এ প্রভাবে পরিবেশ হারাচ্ছে ভারসাম্য, যার সরাসরি ভুক্তভোগী হাওর পাড়ের 1,80,000-এরও বেশি কৃষক। তারা বলছেন আগাম বন্যা, খরার মতো দুর্যোগ বাড়ছে এই অঞ্চলে। বিগত 30 বছর যাবৎ এই হাওরের গাছপালা কাটতে কাটতে এখন আর আমরা আগের মতো গাছপালা দেখতে পাই না। প্রায় 5 বার ফসলহানি হয়েছে। এই ফসলহানি হওয়ার কারণটা হয়েছে মূলত এখানে গাছপালা না থাকার কারণে। পরিস্থিতি উন্নয়নে হাওরের সবুজ বনায়নের উপর গুরুত্ব দিলেন কৃষিবিদরা। স্থানীয় প্রতিনিধি এবং বন বিভাগ ইচ্ছা করলে লক্ষ লক্ষ জমি গাছ, বিশেষ করে হিজল, তমাল, কলার গাছ রোপণ করতে পারে। এতে একদিকে যেমন কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, পাশাপাশি পরিবেশ রক্ষা পাবে। এর মধ্যে নদী ও খালপাড়ের 74 কিলোমিটার অংশে গাছ লাগানোর জন্য 30 লাখ টাকা বরাদ্দ পেয়েছে পানি উন্নয়ন বোর্ড। তারা বলছেন আরও 475 কিলোমিটার অংশে সবুজ বনায়নের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা 10 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি, সেটা আমরা এই কাজের সাথেই আমরা করব, এবং পাশাপাশি আমাদের হাইজদা একটা প্রকল্প আছে, হাইজদা প্রজেক্টও আমরা 20 লক্ষ টাকা পেয়েছি বনায়নের জন্য। সেটা দিয়েও আমরা হাইজদা এলাকায় প্রায় 20 কিলোমিটারের মতো আমরা বনায়ন করব, এবং এই কাজগুলো বাস্তবায়ন করা হলে আশা করি যে আমাদের যে প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষার জন্য যেটা আমরা ভালো একটা ভূমিকা রাখতে পারবো। বন উজাড়ে হাওরের পরিবেশ ভারসাম্যহীন হওয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভুক্তভোগী হচ্ছে হাওর পাড়ের কয়েক লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অস্ট্রেলিয়ার দুটি ঐতিহাসিক স্থাপনা সাজানো হয়েছে লাল সবুজ আলোয়। সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনক এবং অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের সহযোগিতায় শুরু হয়েছে 4 দিনের এই আয়োজন। লাল সবুজে আলোকিত হলো অস্ট্রেলিয়ার স্টোরি ব্রিজ এবং ভিক্টোরিয়া ব্রিজ। ব্রিসবেনের প্রাণকেন্দ্রে অবস্থিত এই দুইটি ব্রিজ প্রতিদিনই আলোকিত করা হয় বিশেষ বিশেষ কারণে, কিন্তু এই প্রথম বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রিজ দুটো সাজানো হয়েছে লাল সবুজ আলোয়। স্বাধীনতার 50 বছর উপলক্ষে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে আজকের এই অর্জন শুধু আমাদের একার না, এটা আমাদের সমগ্র সবার এবং সমস্ত বাংলাদেশের। আমরা আগামী দিনে আরও চেষ্টা করব ব্রিসবেন শহরে এবং ব্রিসবেন শহরের বাইরেও বাংলাদেশের ইমেজকে, বাংলাদেশের ভাবমূর্তিকে আমরা আরও অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সারাদিনের বৃষ্টি উপেক্ষা করে অনেক বাঙালি ভিড় জমান দুটি ব্রিজের সামনে। ভিড় জমান অনেক অস্ট্রেলীয় দর্শকও। এটা একেবারেই অন্যরকম অনুভূতি। এর আগে আমি এরকম কিছু কখনো দেখিনি। অন্যান্য বড় দেশ যেমন কানাডা, দুবাই, যেখানে আরও বেশি বাংলাদেশি আছে, তারা বাংলাদেশকে বিশ্বে তুলে ধরার মতো এরকম কিছুই করেনি, এবং আমি অবশ্যই এখন বাংলাদেশের জন্য গর্ব অনুভব করছি। 26শে মার্চ রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হবে ব্রিসবেন টাউন হলে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। এছাড়া টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ ভালো থাকার জন্য।